সন্ধ্যাবেলা ছাদে বসে আইসক্রিম খাচ্ছে। তুরের পাশে বসে মিম মেঘ গাল ফুলিয়ে বসে আছে। তুর নিজের আইসক্রিম শেষ করে মিমকে বলল। আরেকটা আইসক্রিম দে তো। মিম চোখ পাকিয়ে বলল, ওই, তুই না তিনটা খালি, আর কয়টা আইসক্রিম খাবি? ভাই জানতে পারলে তোকে আস্ত রাখবে না। এই সব সময় ভাই ভাই করিস কেন? আমি কি শানকে ভয় করি? তোদের কি মনে হয়? মেঘ বলল। ভোর আর আইসক্রিম খাস না, তোর টনসিল আছে, একটু গলায় ঠান্ডা লাগলে সমস্যা হয়, ভুলে গেছিস? তুর মেঘের দিকে চোখ পাকিয়ে বলল, বেশি দাদাগিরি দেখাতে আসবি না। চুপচাপ আইসক্রিম দে। ভুলে যাস না তোরা শর্তে হেরে গেছিস আর আমি জিতে গেছি। মিম তেরে মেরে বলল, আমার ক্রাশ ভাইটাকে বোকা বানিয়ে এখন জিতে গেছিস বলছিস? শান ভাই যদি তোর কথা জানতে পারে তো তোকে আস্ত রাখবে না, তখন বুঝবি মজা কেমন লাগে। তোর রেগে মেগে একবার মিমের দিকে একবার মেঘের দিকে কটমট করে তাকে বলা। শালা আমার বান্ধবী হয়ে ওই শয়তানের সাপোর্টে কথা বলিস? জানিস এই শয়তান প্রথমে আমাকে কত কষ্ট দিয়েছে? মেঘ মিম হা হা করে হেসে তারপর মিম আবার বলল, তুই প্রথমে যত গাধা ছিলি যে ভাইয়ের রোমান্সকে তুই শেষ পর্যন্ত অত্যাচারে নাম দিলি। তোর কপাল ভালো যে ভাই তোর সাথে সংসার করছে। তুর এবার রেগে মেঘকে বলল, মেঘ, তুই চুপ করে শুনছি। মিমের বাচ্চা আমাকে অপমান করছে। হা হা করে মেঘ হেসে বলল, তোর কথা শুনে আমিও প্রথম প্রথম অরিকে অনেক কষ্ট দিয়েছি। এরপরে অরির আমাকে বুঝিয়েছে স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হয়, তাই মিমের সাথে আমিও একমত। তুর এবার কাঁদো কাঁদো মুখ করে বলল, তোরা সব কয়টা খাটাস, কেউ আমাকে ভালোবাসিস না। যা, তোদের সাথে আমার কোনো কথা নাই। বলে রেগে মেগে নিচে নেমে গেল। তুর যেতেই মিম মেঘ হা হা করে হেসে দেয়। মেঘ গিয়ে তুর নখ কামড়াচ্ছে আর পায়চারি করছে দেখে শান তুরকে কোলে তুলে বেলকনিতে গিয়ে বলল, কি ব্যাপার বউ, এত থিরিং বিরিং করছো কেন? তুর রাগে ফোঁস শব্দ করে বলল, তুই আবার আমাকে কোলে নিয়েছিস। আমি তোকে মানা করেছিলাম তুই বিয়ের আগে আমার রুমে আসবি না, তাহলে কেন এসেছিস? তুরের ফোঁস কথাই কান না দিয়ে আবার চোখে তুরের দিকে তাকিয়ে আছে শান। হঠাৎ শান তুরের কানের পেছনে হাত দিয়ে বলল, তোর মধ্যে সবচেয়ে আকর্ষণের বিষয় হলো তোর কানের নিচে কালো তিল আর ঠোঁটের কোণে বাদামি বর্ণের তিল, যা আমাকে সর্বদা তোর দিকে আকর্ষিত করে। মনে রাখিস, বিয়ে করেও তোকে এতদিন ছাড় দিয়েছি, এবার আর পারবো না। তুরের ঠোঁটের কোণ আর কানের নিচে হাত বুলিয়ে দিতে দিতে শান কথাগুলো বলল। শানের কথা শুনেই হাজারো লজ্জা তুরের মুখে ফুটে উঠেছে। তাই দেখে শান শয়তানি তুরের ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নিল। দরজায় নক করার শব্দে শানের ধ্যান ভাঙার সাথে সাথে তুরকে ছেড়ে ওয়াশরুমের মধ্যে চলে যায় নিজের ঠোঁটের হাত। তুর দরজা খুলতেই মিম মেঘ হুড়হুম খেয়ে রুমে প্রবেশ করলো। দুজনকে একসাথে এভাবে দেখে তুর কিছুটা অবাক চোখে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোরা এখানে একসাথে কি করতে এসেছিস? মেঘ আমতা আমতা করে বলল, সরি বলতে আর বলতেই মিম মেঘের পেটে গুঁতো মেরে বলল, আর কিছু না, আমরা শুধু সরি বলতে এসেছি, ঠিক না? মিমের চোখ গরম করা দেখে মেঘ হা 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 বলে হাসতে থাকে। কিছুক্ষণ গল্প করে তারা চলে যায়। শানকে ফ্লোরে ঘুমাতে বাধ্য করে তুর আরাম করে বিছানায় ঘুমিয়ে গেছে। শান মশা মারতে মারতে কাউন্ট করছে, 1 2 3 4 বলেই চুপ করে ফ্লোরে শুয়ে পড়ল। পিটকুট শব্দে মাঝরাতে ঘুম থেকে উঠে তুর ভয়ে কাঁপছে। কাঁপা কাঁপা গলায় তুর শানকে ডাকছে আর শান চোখ বন্ধ করে চুপ করে আছে। শান উঠছে না দেখে বাধ্য হয়ে তুর নিচে নেমে শানকে জড়িয়ে ধরে। তুর কাঁপা কাঁপা গলায় বলল, শান, আমাকে বাঁচাও, না হলে মায়ের মতো আমাকেও ভূতে নিয়ে যাবে। তুরের কাঁপাকাঁপি দেখে শান তুরের দিকে ফিরে তুরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিছু হবে না বউ, আমি আছি তো। আমি থাকতে তোকে কোনো ভূতে নিয়ে যেতে পারবে না। বলেই তুরের কপালে চুমু দিল। তুরকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে মনে মনে বলল, বাচ্চা বউকে একটু ভয় দেখাতে গিয়ে বেশি ভয় দেখিয়ে ফেললাম। আচ্ছা। সকালে তোর ঠোঁটে গরম আবহাওয়া পেয়ে চোখ খুলে শানকে দেখে ঝাড়া দিয়ে সরাতে গিয়ে শানের শক্তির কাছে পরাজিত হয়। কিছুক্ষণ পর শান তুরের ঠোঁট কামড় দিয়ে বলল,
সকালের মর্নিং কিস কিন্তু সেই হলো। খাবারের সময় টিনা ডাইনিং টেবিলের খুব মিনি স্কার্ট পরে শানের কাছে বসতে চাইতেই টাকলু আঙ্কেল টিনাকে নিজের পাশে বসিয়ে দিলেন। টিনা অসহায় চোখে সামনের দিকে তাকিয়ে তুরকে উদ্দেশ্য করে বলল, আমার জায়গায় আমি ঠিকই একদিন বসবো। তুর কিছু বলার আগেই টাকলু আঙ্কেল নিজেই বললেন। টাকলু আঙ্কেলের কথা শুনেই টিনা রাগে ফোঁস-ফোঁস শব্দ করতে লাগলো, আর বাকি সবাই মিটমিট করে হাসতে থাকে। তুর টাকলু আঙ্কেলের দিকে তাড়িয়ে টিনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আঙ্কেল, সামান্য এই কথায় আপনি তো লজ্জায় লাল লাজুক লতা হয়ে গেলেন। তাহলে বাসর রাতে বউয়ের লজ্জা কি করে তাড়াবেন? অবশ্য আমাদের আন্টি অনেক ফার্স্ট বাসর রাতের আগেই আপনার জন্য শর্টকাট কাপড় এসেছে। তুরের কথার পিঠে ঈশান বলল, আঙ্কেল আপনি কত লাকি, আন্টি আপনার জন্য নিজে থেকে শর্টকাট পরে এসেছে। আর আমারটাকে দেখেন, বাইরে কত সম্মান দেখায় আর রুমে তুই তুকারি করে। শানের কথায় তুর রেগে ফোঁস-ফোঁস করছে। এর মধ্যেই সাদ উপর থেকে দৌড়তে দৌড়তে এসে বলল, কিক দিয়েছে, ও কিক দিয়েছে, ইয়াহু, ও কিক দিয়েছে। সাদের কথা শুনে মেঘ, অরির, তুর, শান, আবির, মিম অবাক চোখে তাকিয়ে আছে। তুরের দাদি পান চিবোতে চিবোতে বললেন। সাদ ভেবা চেকা খেয়ে দাদির দিকে তাকিয়ে আছে। শান খোঁচা মেরে বলল, ভাই শেষকালে ভাবি তোকে লাথিও মারলো, হা 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 বেচারা। দাদি আবির ফিসফিস করে মেঘকে বলল, তোমার বাবু হলে তুমি ও কি আমাকে কিক মারবা? মেঘ কটমট চোখে তাকাতেই আবির চুপ হয়ে গেল। সাদ আবার বলল, দাদি তোরই কিক মারেনি তো, বাবু পেটের ভিতর থেকে মেরেছে, আর আমি উপর থেকে অনুভব করেছি। সাদের কথা শেষ হতেই সবাই গম্ভীর হয়ে গেল কিছুক্ষণ। তারপর সবাই জোরে জোরে হাসতে শুরু করলো। সাদ বলল, তোমরা সবাই হাসছো কেন? সাদের আবুলের মতো কথা শুনে টাকলু আঙ্কেল সাদের কথায় চাটি মেরে বলল। টাকলু আঙ্কেলের কথায় সাদ লজ্জা পেয়ে মাথা চুলকানো দেখে সাদ বলল, নিজের বেবিই তো বোকা করেছে, অন্য কেউ তো না। 5 দিন পর তুর শানের কোলে মাথা দিয়ে রাতে আকাশে বুক জ্বলে ওঠা তারাগুলো গুনছে। শান তুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওগো বউ, টিনাকে আর কতদিন সহ্য করবা? মিস্টার টাকলু আঙ্কেলকে তো টিনার আসল সত্যি কথা বলতে হবে। কোনো কিছু খারাপ হওয়ার আগে সব ঠিক করতে হবে। তুর ভ্রু কুচকিয়ে একরাশ বিরক্তি নিয়ে বলল, আগামীকাল আমাকে কলেজ যেতে হবে, ওখানে কিছু কাজ আছে। তুমি কি আমাকে কলেজে ড্রপ করে দিতে পারবা, নাকি আমি মিমকে নিয়ে যাব? চিন্তা করো না, আমি মিমকে বলে দেব সকাল সকাল আমাদের বাসায় চলে আসবে। শান তুরের কথা একরাশ হতাশ নিয়ে চেয়ে আছে আকাশের দিকে। শান মনে মনে ভাবছে তুর কি করতে যাচ্ছে। তুরের কথা মতো গত 6 দিন টিনাকে সেই হিসেবে বিরক্ত করেছে সবাই, সাথে তাতেও আঙ্কেলের মন রেখেছে। কিন্তু এখন তুর কি করতে চাচ্ছে, আর টাকলু আঙ্কেলকে বা কিভাবে টিনার সত্যি জানাবে? সবকিছু যেন এক রহস্যের মতো লাগছে শানের ভাবনার মধ্যে। বিচ্ছেদ ঘটিয়ে তুর শানের ঠোঁটের উপর ডান হাত বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করতে করতে বলল, তুমি এত নিষ্ঠুর হয়ে যাচ্ছ কেন বলো তো? তুমি দেখতে পারছো না আমার ঠোঁটগুলো কেমন অসুস্থ হয়ে গেছে? তোমাকে এটাও কি বলে দিতে হবে ঠোঁট অসুস্থ হয়ে গেলে কি করে সুস্থ করতে হয়? শান তুরের কথার অর্থ বুঝতে পেরে মিষ্টি হেসে তুরের 2 গাল টেনে বলল, আমার পিচ্চি বউ দেখি দিন দিন বেশি পাকামো শিখিয়ে যাচ্ছে। আচ্ছা পিচ্চি বউ, তুমি দিন দিন এত পাকামি কই থেকে শিখছো? তুর শানের চুলগুলো হাত দিয়ে টেনে বলতে লাগলো, এতদিন তুমি যখন তখন আমাকে জোর করে চুমু দিতে, আমের আটি খাওয়ার মতো করে। মাঝে মধ্যে তো আমার ঠোঁট কেটে রক্ত বের হতো, আর আজ আমি একটু চুমু চেয়েছি তাই তুমি এভাবে মজা নিচ্ছ? ঠিক আছে, যাও, লাগবে না তোমার চুমু। আমি বরং আমার ক্রাশের কাছ থেকে চুমু নিয়ে নিব। বলেই তুর শানের কাছ থেকে উঠতে গেলে শান তুরকে নিজের কোলে বসিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বউ আমার, তুমি কি চুমু খাওয়ার উপর ডিগ্রি নিয়ে নিয়েছো নাকি? এই পর্যন্ত কখনো আমাকে নিজের ইচ্ছায় একটা চুমু পর্যন্ত দিলে না, আর এখন বলছো আমি চুমু খেতে পারি না? আচ্ছা, আমি যখন চুমু খেতে পারি না, তাহলে তুমি দেখিয়ে দাও চুমু কি করে দিতে হয়। তুর শানের কথায় ছটপট করা বন্ধ করে বলল, আমি যেভাবে সুন্দরভাবে চুমু খাই সেভাবে। শান সন্দেহ দৃষ্টিতে তুরের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি কখন চুমু খেয়েছো?
আমি তো রোজ স্বপ্নে স্বপ্নে তোমাকে এত এত চুমু খাই। আনমনে কথাটা বলে ফেলল তুর। তুরের কথা শুনে শান দুষ্টু মিষ্টি হাসি দিয়ে তুরের কানে ফিসফিস করে বলল, রোজ যখন স্বপ্নে আমাকে আদর করো তাহলে বাস্তবে কেন করো না? আর আমি করতে চাইলেও শুধু পালাই পালাই করো কেন? হ্যাঁ, তুর নিজের ভাবনা থেকে বেরিয়ে শানের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে বসে আছে, আর শানের কোল থেকে ওঠার জন্য ছটফট করছে। শান তুরের ছটফট করতে এখনো কিছু করলাম না, তারপরে এমন ছটফট করছো। যখন কিছু করবো তখন কি করবা বউ? শান তুরের ছটফট করাতে বলল বলে তুরের শাড়ির নিচ দিয়ে হাত ঢুকিয়ে পেটে স্লাইড করতে লাগলো। শানের এমন মাতাল করার স্পর্শে তুর নিজেকে ঠিক রাখতে না পেরে নিজেই শানকে জড়িয়ে ধরে বলল, তুমি এত খারাপ কেন বলো তো? সব সময় এমন কিছু করো যা আমার অস্থিরতাকে আরো বাড়িয়ে দেয়। তুরের কথার বিপরীতে শান বলল, তোর নেশায় আসক্ত হওয়ার পর থেকে আমি অস্থিরতা নামক রোগে ভুগছি, যার শেষ শুধুমাত্র তুই দূর করতে পারিস। আমার সামান্য কথায় তুই এত অস্থির হয়ে উঠছিস, তাহলে একবার ভাব গত 7 বছরে আমি তোকে ভালোবেসে কত অস্থিরতায় ভুগেছি। তুর কিছু না বলে চুপ করে আছে, তাই দেখে শান আবার বলল, তুই যা ভাবছিস ঠিক তাই। আমি তোকে 1-2 মাস থেকে ভালোবাসি না, বরং গত 7 বছর থেকে ভালোবাসি। তোকে মনের মধ্যে রেখে ভালোবাসার সাগর পাড়ি দিয়েছি। তোকে দিয়ে স্বপ্নের পাহাড় সাজিয়ে রেখেছি, যা কখনো তোকে বুঝতে দেইনি। কিন্তু যখন তোর বিয়ের কথা উঠলো, তখন আর কোনো উপায় না পেয়ে তোকে জোর করে বিয়ে করলাম। কথাগুলো বলার পর কিছুক্ষণ শান তুর উভয় চুপ করে আছে। আমার ঘুম পেয়েছে, আমাকে রুমে দিয়ে আসো। তুরের কথায় শান কিছু না বলে তুরকে কোলে নিয়ে রুমের দিকে গেল। শান আর তুর চলে যাওয়ার পর পাশ থেকে টিনা বেরিয়ে এসে বলল, তোমাদের এই ভালোবাসা বেশি দিন টিকবে না। সান শুধুমাত্র টিনার। অপরদিকে মেঘ অরের কাছে কেক খেতে চেয়েছে, তাও নিজের হাতে বানানো। অরের অনেক চিন্তা ভাবনা করে গত 1.5 ঘন্টা ধরে কেক বানানোর চেষ্টা করছে, কিন্তু বারবার কিন্তু বরাবরের মতো ছ্যাঁকা খাওয়ার পরও কি ঠিকভাবে বানাতে পারছে না। পরপর 6 বার কেক বানানোর পর অরির গিয়ে মেঘকে বলল, আর তো পারি না, কতবার চেষ্টা করছি কিন্তু একবারও ঠিক হচ্ছে না। মেঘ শয়তানি হাসি দিয়ে বলল, শাড়ি পরাতে তো বলি না, তারপরও ছেলে হয়ে ঠিকভাবে পরাতে পারো, তো মাত্র কেক বানাতে কেন পারছো না? অরির কাচুমাচু হয়ে বলল, সরি, আর জীবনে তোমাকে শাড়ি পরাতে যাব না। দরকার পড়লে নিজে পরবো, অন্যকে পরাবো, তারপরেও তোমাকে না। মেঘ কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। শুক্রবার দিনে এরকম ফ্যামিলি পিকনিক কতদিন থেকে হয় না, ঠিক না সানের মা? সাদের মা সাদের বাবার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, আসলে কয়েক বছর পার হয়ে গেল এমন ফ্যামিলি পিকনিক করা। তরির মা বেঁচে থাকতে এমন পিকনিক প্রতি সপ্তাহে হতো। সাদের মার কথা শুনে তোরের মুখটা ছোট হয়ে গেল। সাদ বিষয়টা খেয়াল করে বলল, আরে মা, চিন্তা করো না, তোরই আম্মু তোরির পেটে আছে, খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ফিরে আসবে। সাদের এমন কথা শুনে তরির চোখ দিয়ে খুশির দুফটা অশ্রু গড়িয়ে পড়ল, যা তুরের চোখ এড়ালো না। তোর খুশিতে তরিকে জড়িয়ে ধরে বলল, দেখেছিস আপু, আমরা এক মা হারিয়েছি তো কি হয়েছে, আর এক মা পেয়েছি, তার সাথে এই বুড়িটাও, যে আমাদের সব সময় মায়ের মতো আগলে রেখেছে, কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, নিজের ছেলের ভুলকে প্রশ্রয় না দিয়ে আমাদের মায়ের উপর শক্ত মমতার ছায়া হয়েছিল। তোরের কথা শুনে দাদির চোখ ছলছল করে উঠল। তখন সাদ বলল, তোমাদের এরকম ইমোশনাল কথাবার্তা পরে বলো, এখন পিকনিক এসেছি, পিকনিকে মজা নাও। হ্যাঁ সান, একদম ঠিক কথা বলেছে। আমরা এখানে পিকনিকে মজা করতে এসেছি, কোনো ইমোশনাল কথাবার্তা মনে করে মন খারাপ করতে না। আর এই যে তরি আপু, তোমার এখন একদম মন খারাপ করে থাকা উচিত না। তুমি মন খারাপ করে থাকলে বাবুর উপর খারাপ প্রভাব পড়বে। তাই সব সময় যত পারবে হাসি খুশিতে থাকবে, আর সাত ভাইয়াকে যত পারো বিরক্ত করো। অরির কথা শুনে সাদ অরির মাথায় চাটি মেরে বলল, ভুলে যাও না অরি বাবু, তোমারও দিন আসবে। ভুলে যাও না অরি বাবু, তোমারও দিন আসবে খুব তাড়াতাড়ি, যখন আমিও তোমাকে এভাবে বলবো, মনে রেখো। সাদের কথা শেষ হতেই অরির বলল, আমার কোনো সমস্যা নাই সাদ ভাইয়া, দোয়া করো যেন তোমার মতো দিন আমারও খুব তাড়াতাড়ি আসে। অরিরের কথা শুনে মেঘ লজ্জায় কাচুমাচু হয়ে
চুপ করে বসে আছে। তাই দেখে তুর মেঘকে গুঁতো মেরে বলল, কি রে, খুশির সংবাদ কবে দিচ্ছিস? অরির ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে খুশির সংবাদ পেতে আর বেশি দেরি নাই। তুরের এমন খুঁটা মারা কথা শুনে মেঘ আরো কাচুমাচু হয়ে চুপ করে আছে। মিম বলল, ইস, কবে যে আমার বিয়ে হবে আর কবে যে আমার কোলে গুলুমুলু বাবু খেলবে কে জানে। তাড়াতাড়ি 1 মাস শেষ হলে বাঁচে, তারপরে বিয়ে করে, তারপরে বাসর, তারপরে 10-12টা বাবু। ইস, ভাবতে কত ভালো লাগছে। 10-12টা কিউট কিউট বাবু আমাকে আমু বলে ডাকবে। মিমের কথা শুনে আবির কাশতে শুরু করলো। মিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার বলতে যাবে এমন সময় তুর বলল, মিম, ডোন্ট ওয়ারি, তোর 10-12টা ছেলেমেয়ের সাথে আমার 10-12টা ছেলেমেয়ের বিয়ে দিব। তাহলে আমরা ডাবল ডাবল বিয়ান হয়ে থাকবো। আর যদি ছেলে মেয়ে কম বেশি হয় তাহলে মেঘ বা তরিয়াপুর ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিব। তাহলে একবার ভাবতো কত মজা হবে। ঘরের ছেলে মেয়ে ঘরে থাকবে, আহা, আকাশে বাতাসে কত শান্তি উড়ে উড়ে বেড়াচ্ছে, উড়ে উড়ে বেড়াবে। তারপর ছেলে মেয়েদের বাবুগুলো নানু ভাই নানু ভাই, নানি আপু বলে ডাকবে। চারপাশে চারপাশে তখন কতটা সুখ সুখ মনে হবে। তুরের কথা শেষ হতেই শান তুরকে চোখ পাকিয়ে চুপ করতে বলে। তুর উল্টো চুপ না করে জোরে বলে উঠল, দেখো, আমি তোমার 10-12টা ছেলে মেয়ের হবু আম্মু। আমাকে এভাবে চোখ পাকাবে না কখনো। তাহলে বাবুদের বলে দিব তোমাকে যেন খুব করে কামড় দেয়, যেমন তুমি আমার বলতে শান তাড়াতাড়ি করে তুরের মুখ হাত দিয়ে চেপে ধরে সবার থেকে মিথ্যা হাসি দিয়ে তুরকে কোনো রকম ওখান থেকে টেনে সরিয়ে নিয়ে আসে। শান তুরকে ওরকম ভাবে নিয়ে যাওয়া দেখে সবাই জোরে হেসে উঠল। বেবি, আর কতক্ষণ এমন করে দাঁড়িয়ে থাকবো বলো তো? আমারও তো মেকআপ সব নষ্ট হয়ে যাচ্ছে। সবাই যখন বসে আড্ডা দিচ্ছিল তখন টাকলু আঙ্কেল টিনাকে পেন্টিং করেছে। বেচারা টিনা রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে মাথার ঘাম পায়ে ফেলতে, আর টাকলু আঙ্কেল আরাম করে টিনার ছবি আর্ট করছে। প্রায় 2 ঘন্টা পর আঙ্কেল ছবি কমপ্লিট করে টিনাকে ছেড়ে দিল। টিনা খুশিতে গদগদ হয়ে বলল, বেবি, আমাকে একটু দেখাও আমার পেইন্টিং তুমি কেমন করেছো। টাকলু আঙ্কেল আর খুশিতে গদগদ হয়ে টিনার সামনে পেন্টিংটা তুলে ধরলো। পেন্টিং দেখে কিনা রাগে গজগজ করতে করতে বলল, তুমি এটা আমার ছবি পেইন্ট করেছো নাকি কোনো সাতচন্নির? টাকলু আঙ্কেল হালকা করে মিষ্টি হেসে বলল। টিনা কিছু না বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। দুপুরের খাওয়ার সময় সবাই গোল হয়ে বসে যে যার মতো খাওয়া দাওয়া করছিল, আর মাঝে মধ্যে এটা ওটা নিয়ে হাসাহাসি করছিল। যখন বাচ্চাদের কথা উঠেছিল তখন সকালের কথা মনে করে বিভিন্ন কথা বলছিল, যা টিনা বা টাকলু আঙ্কেল কেউ বুঝতে পারছিল না। তখন টাকলু আঙ্কেল জিজ্ঞাসা করে বসলো। মেঘ টাকলু আঙ্কেলকে সকলের সব কথা বিস্তারিতভাবে বলল। টাকলু আঙ্কেল সব কথা শুনে তিনি জোরে জোরে হাসতে লাগলেন, সাথে সবাই যোগ হলো। শান আরাম করে খাচ্ছে আর তোর চুপ করে খাবার নাড়ছে। তাই দেখে তরি বলল, কি রে তোর, খাচ্ছিস না কেন? খাবার বুঝি ভালো লাগছে না? তোর মিনমিন করে জবাব দিল, খাবো কি করে বলতো আপু? তোর দেবর আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিয়েছে। কয়েক জায়গায় হয়তো কেটে গেছে বিধায় পানি খেয়েও জ্বলছে। তাই তো পেটে ক্ষুধা নিয়ে চুপচাপ বসে আছি, আর উনি পেট ভরে গুরুম গুরুম করে খাচ্ছে। তোরকে দেখে চুপ করে থাকতে দেখে তোরই আবার বলল, কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। খাবার ভালো না লাগলে অন্য খাবার আনার ব্যবস্থা করব। আরে না 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 আপু, খাবার খুব ভালোই তো, আমি খাচ্ছি। বলে কিছু খাবার তোর মুখে দিতেই করে আবার ফেলে দিল। এবার সবার দৃষ্টি তুরের দিকে, আর তুর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রশ্ন চোখে সবাই তুরকে দেখছে বিধায় তুর আরো লজ্জা পাচ্ছে। শান ব্যাপারটা বুঝে তুরকে কোলে তুলে পার্কের বাহিরে দিকে যাচ্ছে। সবার সামনে এভাবে কোলে তোলায় আরো বেশি লজ্জা পাচ্ছে তুর। এত বেশি ব্যথা পেয়েছো, আমাকে আগে বলনি কেন? ঢং দেখলে বাঁচি না। কতবার বলেছি এর আগে আমি আমের আটির মতো করে চুমু খেলো না ব্যথা পাই। চকলেটের মতো করে তো চুমু খেতে পারো। আমি টাইটানিক মুভি দেখেছিলাম, হিরো হিরোইন কত ভালো করে চুমু খায়, আর তুমি শুধু কামড় দাও। মনে হয় আমি কোনো খাবার জিনিস। ঠোঁটে তো দাও দাও, আর না না না, আর বাকি বলা যাবে না। শান মিটমিট করে হাসছে আর বলছে, থামলে কেন বেবি?
বাকি যেটা বলনি সেটা বলে দাও। তোমার যুক্তি আছে বলতে হবে। চুমু খাওয়ার যে কোনো থিওরি থাকতে পারে, তা আমার জানা ছিল না। তোমার থিওরি দেখলে নিউটনেরও মাথা ঘুরে যাবে। এজন্যই নিউটন এখনো বেঁচে নেই। যদি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই আমার চুমু খাওয়ার ওপর কোনো না কোনো কোন সূত্র অথবা যুক্তি অবশ্যই বের করতেন। আচ্ছা, চুমু খাওয়ার কোন সূত্র থাকতো বা কোন সূত্র বের করতো, তাহলে তার কি নাম দিত? চুটন? নিউটনের নাম অনুসারে চুটন, নাকি আমার ইচ্ছা অনুযায়ী টুটন নাম হতো? তুরের এমনভাবে যুক্তি দেখে শান না হেসে থাকতে পারল না। হা হা করে জোরে হেসে দিল। আকাশে মেঘ জমেছে বৃষ্টি হয়ে নামবে বলে, সাদা কাকে ভাব হয়েছে নীল মেঘের সাথী হয়ে, কালা কাক তুলা খায় নীল মেঘে মুড়ি খায়। তুরের বেসুরা গান শুনে শান রেগে বলল, তুমি এমন বেসুরা গান কি করে গাও আমি ভেবে পাই না। তোমার জায়গায় আমি থাকলে জীবনে এমন বেসুরো গলা নিয়ে গান গাইতাম না। সব বুঝি ভাই সাব, নিজের জায়গায় থাইকা কি কি করতাছো সব নিজ চোখে দেখতাছি। শান কুচকিয়ে তুরকে বলল, তুমি কি আমাকে খোঁচা মারছো? আমি আবার খোঁচা মারতে পারি নাকি? যা পারো সব তো তুমি করো। টিনার সাথে প্রেম প্রেম পাগলামি করো, জোর করে আমাকে বিয়ে, আবার টিনার কথা বিশ্বাস করে আমাকে ধমক মারো। সবকিছু চোখে দেখি ভাই সাব। শান তুরের হাত ধরে মিনতির সুরে বলল, আম সরি তোর, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না বুঝে আবার তোমার উপর। তুর আর কিছু শানকে বলতে না দিয়ে বলল, ভাই সাব আপনি এখন যান, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে না, স্পেশালি ওই লোকের সাথে যে লোক অন্যের কথা শুনে বারবার আমাকে কষ্ট দেয়। তোর আই এম সরি বলেই তুরের কপালে চুম্মু দিল। তুর ঝটকা মেরে শানকে সরিয়ে বলল, খবরদার, এরপর যদি আমাকে কোনোদিন চুমু দেস তাহলে আমি তোর ঠোঁট কেটে ভাজি করে খাবো। ও মাওমা, কি বলে এসব? তুমি চাইলে এমনি এমনি আমার ঠোঁট খেতে পারো, আমি মাইন্ড করব না, বরং আমার ভালো লাগবে। আর না হলে বলো আমি নিজে তোমার ঠোঁট খেয়ে ফেলছি। শানের দুষ্টু হাসি তুরের রাগ আরো বাড়িয়ে তুলল। আপনি অত্যন্ত অসভ্য ধরনের লোক, সব সময় বাজে বাজে আর পচা পচা কথা বলেন। আপনার সাথে কোনো কথা নাই আমার, আপনি এক্ষুনি আমার রুম থেকে যান। শান তুরের কথায় ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরাম করে বিছানায় স্নান করে শুয়ে পড়ল। আরে আরে, আপনি এখানে শুয়েছেন কেন? আপনার তো গেস্ট রুমে থাকার কথা। তোমার প্রথম প্রশ্নের উত্তর, এটা আমার রুম, তাই এই রুমে শোয়ার অধিকার আমারও আছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর, বিয়ে করেছি বউকে কি একা রাখার জন্য নাকি বউ ছাড়া থাকার জন্য, কোনটা? তুর শানের কথার কোনো উত্তর দিতে না পেরে চুপ করে বসে আছে। শান বিছানা থেকে উঠে স্যাভলন মলম এনে তুরের হাতে পায়ে গলায় লাগিয়ে দিল। তোমাকে কারো কথা শুনে বকা দেইনি। বকা দিবার কারণ হলো বাড়িতে এতগুলো লোক থাকার পরও তুমি কেন রান্নাঘরে গিয়েছিলে? রান্নাঘরে গেলে তো গেলে, টিনাকে সাথে নিয়ে কেন গেলে? তুমি জানো না টিনা তোমার ক্ষতি করতে পারে? অসাবধানতার কারণে গরম পানি শরীরে ফেললে, নাকি অন্য কোনো কারণ আছে আমি জানি না, কিন্তু খুব শীঘ্রই জেনে যাব। আর যার কারণে তোমার আজকের এই অবস্থা তাকে খুব শাস্তি দেব। তাহলে নিজেকে আগে দিন, কারণ গরম পানি পড়ায় যা ব্যথা পেয়েছি তার থেকে বেশি ব্যথা পেয়েছি আপনার কথাতে। আপনার কথা শুনে মনে হচ্ছিল থাক আর কিছু বলবো না। তুমি এখন কিছু বললেও আমি কিছু শুনবো না, চুপচাপ হাঁ করো। প্রথমে খাবার খাবে, তারপর ওষুধ খাবে, তারপর বাকি কথা। তুর শানের কথা মতো চুপচাপ খাবার খাচ্ছে। খাবার শেষ করে ওষুধ খেয়ে শানকে বলল, আমি তোমার জন্য কেক বানাতে গিয়েছিলাম, তুমি হয়তো ভুলে গিয়েছো আজকে তোমার জন্মদিন। তোমাকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর দেখো কি থেকে কি হয়ে গেল। শান তুরের কপালে চুমু দিয়ে বলল, আমার কোনো সারপ্রাইজের প্রয়োজন নেই। আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো, তোমাকে বুকে নিয়ে যেন সারা জীবন কাটাতে পারি। আর জন্মদিনের কথা, সেটা সত্যি আমি ভুলে গিয়েছিলাম। আর তুমি হয়তো জানো না, কোনো এক অজানা কারণে আমি জন্মদিন পালন করি না। রাতে সবাই ঘুমানোর পর শান তুরকে ছেড়ে বারান্দায় গিয়ে আকাশ পানে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলো, তীর্থ, আজ তোর মৃত্যু 12 বছর পূর্ণ হলো। জানিস তোকে এই দিনটাতে খুব করে মিস করি। সেদিন যদি আমার জন্মদিন না হতো তাহলে তুই আজকে আমাদের সাথে থাকতি। আমার জন্মদিন তোর জন্য মরণ দিন হলো। আমি তোকে কথা দিয়েছিলাম তোকে মা বাবা পরিবার দেব, সেই জায়গায় দেখ আমি তোর মৃত্যুর কারণ হলাম। তোর সাথে প্রথম দেখাই আবার শেষ দেখা হলো। তোকে মা বাবা পরিবার কোনো কিছু সুখ দিতে পারলাম না,
অথচ তুই আবার জীবন বাঁচিয়ে আমাকে ঋণী করে গেলি। নিজের মধ্যে ভুল ধারণাকে বাঁচিয়ে রাখলে নিজেই কষ্ট পাবে, সাথে তোমার আশেপাশের লোকজনকে কষ্ট দেবে। কি হঠাৎ তুরের কথা শুনে চমকে উঠে বলল, তুই কখন এখানে এলি? তোর না পায়ে ব্যথা, উঠে গেলি কেন? কিছু লাগলে আমাকে ডাক দিতি, আমি যেতাম। তুই কেন ব্যথা পায়ে কষ্ট করতে গেলি? তুর শানের গলা ধরে ঝুলতে ঝুলতে বলল, করব বলো? আমার একটা মাত্র বর যে আমাকে না বলে রাতের আকাশ দেখতে চলে এলো, আর আমি যে কখন উঠে তার জন্য অপেক্ষা করছিলাম সে কথা তার খেয়াল আছে? আচ্ছা ঠিক আছে, তার জন্য আমি সরি। আমার উচিত ছিল তোকে বলে আসা। এখন আমার গলা ধরে বাদরের মতো ঝুলে আছিস কেন? হনুমান হয়ে গেলি নাকি? আচ্ছা, তোর কি একটু লজ্জা করছে না একটা ছেলের গলা ধরে এমন করে ঝুলতে? যত দোষ নন্দ ঘোষ। বলেই মুখ পাকালো তুর। তোমাকে কে বলেছে এত লম্বা হতে? তোমাকে সহজে হাতের কাছে নাগাল পাই না, না বলেই তো তোমার গলা ধরে ঝুলতে হয়। আর লজ্জার ব্যাপার সেটা তো আমার তোমার থেকে বেশি আছে। তোমার মতো খালি গায়ে বারান্দায় দাঁড়িয়ে নেই, জামা পরে দাঁড়িয়ে আছে, তাও ফুল হাতা। তুর মিটমিট হাসছে দেখে শান্তুরকে দুই হাত জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, তুই এমন করে আমার গলায় ছুঁড়ে থাকলে আমার আরো নির্লজ্জ হতে মন চাইবে। তখন উল্টাপাল্টা কিছু হলে আমাকে আর দোষ দিতে পারবি না। তুর শানের কোমর দুপা দিয়ে পেঁচিয়ে বলল, ভালোবাসতে বেহাপনা করতে দেখেছি, কিন্তু তুমি সবার থেকে এগিয়ে। তাই তো তোমাকে এতগুলি ভালোবাসি। তোমার মুখে ভালোবাসি শোনার থেকেও তুই, তুমি বা আপনি বলা বেশি ভালো লাগে। তুমি ভালোবাসি না বললেও কাজে কর্মে সবসময় আমাকে বুঝিয়ে দিয়েছো তুমি আমাকে কতটা ভালোবাসো। শান তুরের নাক হালকা করে টেনে কপালে চুমু খেয়ে বলল, তুই রেগে গেলে চোখ দুটো বড় বড় করে, গালটা লাল টুকটুক করে, মিষ্টি মিষ্টি করে যখন তুই করে ডাকিস, তখন তোকে ললিপপের মতো লাগে। ইচ্ছে করে তোকে খেয়ে ফেলি। তাই তো তোকে বেশি বেশি রাগাতে ভালোবাসি। তুর শানের কপালে চুমু দিয়ে বলল, তোমার পারমিশন না নিয়ে একটা কাজ করে ফেলেছি, তার জন্য সরি। আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনা ছাড়া যে কোনো কাজ করতে পারিস। তুমি এতক্ষণ যে কথাগুলো বলছিলে আমি সব শুনে ফেলেছি। এছাড়া তোমার পুরাতন ডায়েরি থেকেও এই ঘটনা আগে থেকেই জানতে পেরেছিলাম। শান মন খারাপ করে আছে, তাই দেখে তুর শয়তানি করে বলল, আমি ভাবছিলাম যে তোমাকে রেপ করলে কি তুমি আমার নামে পুলিশ কেস করবা? শান তুরের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই দেখে তুর আবার বলল, থাক থাক, এত ভয় পেও না। আমি কোনো গুন্ডি না যে তোমাকে রেপ করব। আমাকে রুমে নিয়ে চলো তো, আমার পা ব্যথা করছে আর ভীষণ ঘুম পাচ্ছে। শান কোনো কথা না বলে চুপ করে সেখানেই দাঁড়িয়ে আছে। তুরের কাছে শানের চুপ করে থাকাটা ঠিক মনে হচ্ছে না, বিধায় তাড়াতাড়ি করে বলল, ও মা গো, মরে গেলাম গো, বাবা গো, মাথাটা কি ব্যথা করছে। শান, আমাকে তাড়াতাড়ি রুমে নিয়ে চলো। এবার কিছু না বলে তুরকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে বলল, ভালো নাটক করতে পারিস। তোমার থেকে তো সব শিখেছি, ভাইয়ার থেকে কি করে সাইয়া হয়ে গেলা। দেখতে দেখতে বিয়ের দিন প্রায় নিকটে চলে এসেছে। হাতে আছে আর মাত্র 7 দিন। অপরদিকে তরি আগের থেকে বেশি খিটমিটে হয়ে গেছে। ডেলিভারির সময় যত নিকটে আসছে, তরি স্বাদের অবস্থা তত খারাপ করে দিচ্ছে। বেচারা স্বাদ কিছু বলতেও পারছে না। ভালো মন্দ কিছু বলতে লাগলে তরি উল্টে স্বাদে কথা শোনায়। তোর বাচ্চার জন্য আমি আমার বোনের বিয়েতে আনন্দ করতে পারছি না। বেশি কথা বললে বাচ্চা আমার পেট থেকে তোর পেটে ঢুকিয়ে দেব, তখন বুঝবি পেটে বাচ্চা থাকলে কেমন কষ্ট হয়। একবার তো সবার সামনে বলে দিয়েছিল, স্বাদ বাচ্চাকে নিজের পেটে রাখতে পারছো না দেখে তার কি আফসোস। তরি এ কথা শুনে স্বাদ লজ্জায় দুদিন কারোর সামনে যেতে পারেনি। আর তরি ডোন্ট কেয়ার ভাব নিয়ে সবার সাথে থেকেছে। বাড়ি এত আনন্দমুখর পরিবেশ হওয়ার পরেও স্বাদের মনে সবসময় একটা আশঙ্কা ঘুরঘুর করে চলেছে। তোর টিনার কি ব্যবস্থা করবে বলে ঠিক করেছ? বিয়ের দিন তো ঘনিয়ে আসছে। টিনার সত্যি টাকলু আঙ্কেলের সামনে আনবে না? শানের প্রশ্ন শুনে তুর বিরক্ত মুখে বলল, সারা দিন একবার আমার নাম তোমার মুখে শুনি না, অথচ দিনে 14 বার টিনার নাম ঠিক তোমার মুখে বের হয় কেন গো? হ্যাঁ, বউ রাগ করছো কেন? আমি তো নর্মাল ভাবে জানতে চাইলাম। তুমি চুপ করো। তোমার নর্মাল ভাবে জানার উদ্দেশ্য আমার বোঝা হয়ে গেছে। আর মেয়েদের ব্যাপারে তোমার এত মাথা ঘামাতে হবে না। সুযোগ বুঝে টিনার সত্যি আমি সবার সামনে আনবো। শান তুরের গাল টেনে বলল, বউ কি বড় হয়ে গেছে? পাকা পাকা কথা বলতে শিখে গেছে? ও
ঢং করো না তো। হ্যাঁ, তোমার জন্য আমার গুষ্টিকে সাপে কাটলো।